হৃদ মায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আজকে থাকছে উপন্যাসটির ৬৭তম পর্বের শেষাংশ। উপন্যাস পাঠিয়েছি আমি তারিফ। মায়া থামে নয়, ও থামতে বাধ্য হয়, কারণ এর মাঝে নাদিম বলে উঠল, তোমার সাথে বিয়ে তো আমার হয়েছিল মায়া, সেক্ষেত্রে আমি তোমার। নাদিমকে বলতে না দিয়ে মায়া বেশ শক্ত গলায় শুধালো, আমার আপনার সাথে কোনো বিয়ে টিয়ে হয়নি। সেদিন আমি কবুল বলিনি। আমি শুরু থেকে হৃদ খানের বউ ছিলাম, আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকব, অন্তত যতদিন বেঁচে আছি ততদিন। মায়ার শক্ত চোয়াল, মাস্কের ওপর ভাষা দুটো চোখে নিদারুণ নিষ্ঠুর তেজ। নাদিম মায়ার কথায় ধাতস্থ হলো, দৃষ্টি নমনীয় হয়ে এলো মায়ের রাগী চোখের দিকে তাকিয়ে। নাদিমেই প্রথম মায়াকে কোনো কিছুতে রাগান্বিত হতে দেখেছে, নয়তো নাদিমের চেনা সেই অল্প বয়সী মায়া থেকে তরুণী হওয়া মায়াকে সে কখনো রাগ ক্ষোভ প্রকাশ করতে দেখেনি। সবসময় মায়া ছিল প্রাণচঞ্চল আর উজ্জীবিত। নাদিম আজ থেকে নয়, সেই স্কুল জীবন থেকে মায়াকে একতরফা ভালোবেসে এসেছে। এতকাল সে অপেক্ষায় ছিল মায়ের বড় হওয়ার, কিন্তু নাদিমের ধারণাতে ছিল না ওর ভালোবাসার মানুষ বড় হতে হতে অন্য কারো ঘরের ঘরওয়ালি হয়ে যাবে। নাদিম যদি আগে বুঝতো তাকে তার ভালোবাসার মানুষ হারাতে হবে, তাহলে সে কখনো মায়ের অপেক্ষা নয়, বরং বাল্যবিবাহ করত মায়াকে। তীব্র বুক দহনে চোখ ভিজে উঠল নাদিমের, মনের ভিতরকার অদৃশ্য কষ্টগুলো গলা চেপে ধরল যাতনায়। ছেলে মানুষের নাকি কাঁদতে নেই, মানুষ বলে ছেলেদের কাঁদলে নাকি শোভা পায় না, অথচ হাসি কান্না ব্যথা ছেলে মেয়ে উভয়ের সমান ফিল হয়। তাহলে এই সমাজ কেন বলে ছেলেদের কাঁদতে নেই? নাদিম বিস্মান করার মতন নিজের কষ্টগুলো গিলে ফেলল। নিজেকে সংযম করে নমনীয় দৃষ্টিতে মায়ের দিকে তাকাতে চোখে পড়ল মায়ের দুহাতে সোনার দুটো বালার দিকে। বিবাহিত মেয়েরা এসব সোনার চুড়ি পরে স্বামীর মঙ্গলের জন্য। এই কথার কতটুকু সত্যতা আছে সেটা জানা নেই নাদিমের, তবে মায়ের হাতে সোনার বালা, আঙ্গুলের মাঝে ডায়মন্ডের রিং দেখে নাদিম মায়ের মাথা থেকে পা পর্যন্ত এক পলক দৃষ্টি বুলালো। মায়ের ফর্সা পায়ে চকচকে দুটো নপুরও দেখল সোনার। স্বামীর ঘরে বউদের এভাবে সাজিয়ে রাখে। নাদিমও রাখত যদি মায়া তার বউ হতো, কিন্তু নাদিমের আফসোস হয়তো সারা জীবনের। সে প্রিয় মানুষকে এতকাল চোখে চোখে রেখে তিলে তিলে বড় করেও অবশেষে হারিয়ে ফেলল। নাদিমের এই ব্যর্থতা কাকে শোনাবে? কে বুঝবে তাকে? নাদিম হাহাকার বুকে মায়াকে বোঝাতে চেয়ে বলল, তুমি অস্বীকার করলে কোনো কিছু মিথ্যে হয়ে যায় না মায়া। তোমার কবুল বলাতে বিয়ে সম্পূর্ণ হয়েছিল আমাদের। তাছাড়া আমাদের বিয়েতে শুধু তুমি আর আমি একা ছিলাম না, বরং আমাদের দুই পরিবারের সম্মতিতে এই বিয়ে হয়। নাদিমের কথা শেষ করার আগে পুনরায় মায়া তপ্ত আক্রোশে মেজাজ দেখিয়ে বলল, আপনি কি পাগল? বললাম না আমি আপনাকে বিয়ে করিনি, তারপরেও কেন বারবার একই কথা বলছেন? আমি একজন বিবাহিত মেয়ে, আমার স্বামী জীবিত আছে। আল্লাহ না করুক যদি আমি বিধবা হতাম, তারপরেও আপনাকে বিয়ে করতাম না, বরং আমি বিধবা হয়ে আমার স্বামীর অপেক্ষা করতাম। ইহকালে না হোক, পরকালে তাকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতাম। আমার স্বামী আমার, তার অংশীদার আপনাকে কেন, এই জীবনে অন্য কোনো পুরুষকে বানাতাম না। তারপরেও আপনার সুবিধার জন্য বলে রাখি, সেদিন আমি নয়, আমার বান্ধবী রাফা আপনাকে কবুল বলেছে। যদি আপনার মতে এই বিয়ে হয়ে থাকে, তাহলে রাফার সাথে হয়েছে, আপনার আমার সাথে নয়। বুঝেছেন আপনি? মায়ের আত্মবিশ্বাস, স্বামীর প্রতি অসীম ভালোবাসার প্রখরতা দেখে নাদিমের মন অসংখ্য টুকরায় খণ্ডিত হলো। আজ মায়ের এত ভালোবাসা নাদিমের জন্য হতে পারত। মায়ের বিশ্বাস, ভরসা সব কিছু নাদিমের জন্য হতো, যদি নাদিম আরও আগে মায়াকে নিজের করে নিত, অপেক্ষায় না থেকে। নাদিমের মায়াকে হারানোর আফসোস ইহকালে আর যাওয়ার নয়। তারপরেও নাদিম মায়াকে শুধিয়ে রাফা সম্পর্কে জানতে চাইল। রাফাকে? কার কথা বলছো তুমি? নাদিমের কথায় মায়া বিরক্ত চোখে পাশে তাকালো নত মস্তিষ্কের রাফার দিকে। নাদিমের রাফার নাম মনে নেই। বিষয়টা রাফার কান পর্যন্ত যেতেই সে নীরবে অশ্রু ঝরালো। রাফা নত মস্তিষ্কে নিজের কান্না আটকাতে চাইলে মায়া রাফাকে কটাক্ষ করে বলল, তুই যারে স্বামী মানিস সে তোর নাম জানে না। এই লোককে ভালোবেসে তুই আমার সাথে বেঈমান। মায়ের কথা শেষ করার আগে মাঝে পোড়ন কাটল নাদিম। খানিকটা উত্তেজিত গলা শুধালো, স্বামী? কিসের স্বামী? কার কথা বলছো তুমি মায়া? মায়া রাফাকে দেখিয়ে নাদিমকে বলল, আমার জায়গায় ও আপনাকে কবুল বলেছিল সেদিন।
প্রশ্ন যদি আপনার করতে হয় তাহলে ওকে করুন। ওর নাম রাফা, আমার বান্ধবী, আপনার বিয়েতে কবুল বলা নারী রাফা। মায়ের কথায় বেশ চমকালো নাদিম। অবিশ্বাস্য চোখে তাকালো নত মস্তিষ্কের রাফার দিকে। চট্টগ্রামে মায়ের সাথে দেখা করতে এসে যে নাদিম এমন সত্যের মুখোমুখি হবে সেটা জানা ছিল না ওর। মায়ের সঙ্গে নাদিম দেখা করার পেছনে রাফার হাত ছিল। রাফার সাথে বিগত কয়েকদিন ধরে ফোনে কথা হচ্ছিল মায়াকে ঘিরে। নাদিম চাচ্ছিল মায়ের সাথে দেখা করতে, কিন্তু হৃদ খানের জন্য সরাসরি মায়ের সাথে দেখা করার সুযোগ পাচ্ছিল না বলেই রাফার সাথে যোগাযোগ করেছিল নাদিম। তবে এখানে নাদিম রাফাকে খুঁজে বের করেনি, বরং রাফা মায়া নাদিমের বিয়ের পর থেকে নাদিমের খোঁজ নিত প্রায়। এমনকি নাদিমকে হৃদ খান মারার পর প্রায় 20 দিন সে হসপিটালে ছিল। নাদিমের হসপিটালে থাকাকালীন সময়ে রাফাই গিয়েছিল নাদিমকে দেখতে হসপিটালে। সেদিনের পর থেকে রাফা প্রায় নাদিমকে কল দিয়ে বা মেসেজ করে খোঁজ খবর নিত। তবে নাদিমের জানা ছিল না রাফা নাদিমকে পছন্দ করে বা মায়ের জায়গায় কবুল বলা মেয়েটি রাফা ছিল। নাদিম খানিকটা অস্থির উত্তেজিত হলো মায়ের কথায়। অধৈর্যের ন্যায় মায়াকে শুধিয়ে উত্তেজনায় বলল, একজনের বিয়েতে অন্যজন কবুল বললে বিয়ে হয় কিভাবে মায়া? এটা পাপ। 3 শব্দে কবুল বললে বিয়ে হয়ে যায় না। তাছাড়া বিয়ের খুতবা আমার আর তোমার নামে ছিল মায়া। এখানে তৃতীয় ব্যক্তি কবুল বললেও সে বিয়ে গ্রহণযোগ্য হবে না। এ বিয়ের সম্মতি না ধর্মে আছে আর না আইনে। বিয়ে শুধু কবুল বলা নয়, এখানে পাশাপাশি আরও অনেক কিছুই থাকে, যার কিছুতে রাফার নাম উল্লেখ ছিল না। তাছাড়া কবুল যদি রাফা বলে থাকে তাহলে বিয়ের রেজিস্টার পেপারে কে সাইন করেছিল মায়া? রেজিস্টার পেপার তো তোমার আমার ছিল। আমি এত কিছু জানি না, শুধু আমি জানি সেদিন কবুলও বলিনি, রেজিস্টার পেপারে সাইনও করিনি। তুমি না জানলে তো হবে না মায়া। আমার জীবন এলোমেলো করে দিয়ে এখন তুমি সব কিছু থেকে সহজে ছাড়া পেয়ে যাবে, তা তো হবে না। তোমার অসুস্থতার দোহাই দেওয়ায় আমি বিয়ে করতে বসেছিলাম সেদিন। আমার কাছে তুমি আর তোমার সুস্থতা কাম্য ছিল প্রথমে, কিন্তু এখন তুমি আমাকে নিঃশেষ করে স্বার্থপরের মতন পালিয়ে যাবে, সেটা তো আমি হতে দেব না। নাদিমের কথায় মায়ের রাগ বাড়ল। জেদি গলায় বলল, আপনার যা করার করুন, আমি গেলাম। নাদিম মায়াকে থামিয়ে বলল, মায়া প্লিজ বাড়াবাড়ি করো না, আমি তোমাকে যেতে দিব না। সব কিছুর ঊর্ধ্বে আমি শুধু তোমাকে চাই মায়া, রাফাকে নয়। নাদিমের পরপর কথায় গা জ্বলে উঠল মায়ার। রাগে ক্ষোভে মায়া তৎক্ষণাৎ রাফার হাত চেপে ধরল চলে যাওয়ার জন্য। নাদিমের সম্মুখে থাকলে পরিস্থিতি বিগড়ে যাবে। তাছাড়া মায়া হৃদকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়েছে। সেজন্য মায়া ঝামেলা না বাড়িয়ে চুপচাপ রেস্টুরেন্ট থেকে বের হতে চাইল। কারণ নাদিম এই মুহূর্তে কোনো কিছু বোঝার পরিস্থিতিতে নেই। সে এক প্রকার জেদ ধরে বসে আছে মায়াকে চাই বলে। তাই এই মুহূর্তে কেউ নাদিমকে বোঝাতে চাইলেও সে বুঝবে না, কারণ এই মুহূর্তে নাদিম সত্যিটা মানতে চাচ্ছে না। হয়তো একদিন ঠিকই মেনে নেবে সত্যিটা। মায়ার আপার হাত চেপে নাদিমকে এড়িয়ে বের হতে চাইলে মায়ের পথ পুনরায় আটকে দাঁড়ালো নাদিম। মায়াকে বাধা দিয়ে বলল, কোথায় যাচ্ছ? মায়া শক্ত গলায় বলল, পথ সারুন ভাইয়া। আমার তোমার সাথে কথা শেষ হয়নি মায়া, আমার আপনার সাথে কোনো কথা নেই। নাদিম মায়াকে অনুনয় করে বলল, মায়া প্লিজ আমার কথা শোনো, একটু বসো, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি। নাদিমের অনুনয়ে মায়া রাফার দিকে এক পলক তাকিয়ে বিরক্ত গলায় বলল, আপনি পথ ছাড়বেন ভাইয়া? আমার আপনাকে অসহ্য লাগছে। আমি আপনার কোনো কথা শুনতে রাজি নই। আমার পথ ছাড়ুন প্লিজ, যেতে দিন আমাদের। নাদিমের কণ্ঠে অনুনয় পরিবর্তে যেতে সুরে বলল, তুমি কবুল না বললেও এই বিয়ে হবে মায়া। ইসলাম মেয়েদের নীরবতাকেও সম্মতির লক্ষণ ধরে নেওয়া হয়। নাদিমের মন গড়া কথা মায়ার রাগে কটমট করল। রাফার অশ্রুসিক্ত অপরাধী মুখটার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে মায়া কিছু বলবে, তার আগে বিকট শব্দে ছিটকে দূরে সরে গেল মায়া আর রাফা। কারণ ততক্ষণে হৃদ দক্ষ হাতে নাদিমের ঘাড় চেপে ধরাম শব্দে টেবিলের ওপর বাড়ি মারতেই আর্তনাদে চিৎকার করল নাদিম, ফ্লোরে লুটিয়ে পড়ে। নাদিমের কপাল পেড়ে রক্ত ঝরতে আহাজারি চিৎকার করে উঠল রাফা। হৃদ রাগে রিরি করে গর্জে উঠে বলল, হারামির বাচ্চা, কলিজা বড় হয়ে গেছে তোর না? হৃদ খান থাকতে তার বউয়ের সাথে সংসার করার স্বপ্ন দেখিস? জানের মায়া নাই না? বারবার মরতে আমার বউয়ের পিছনে আসিস? হৃদ গর্জনে পাশ থেকে চেয়ার উঠল নাদিমকে মারতে। ততক্ষণে রাফা চিৎকার করে লুটিয়ে বসল নাদিমের মাথাটা কোলে চেপে। রাফার চিৎকারে বিস্ময়ে স্তব্ধতায় জমে গেল আসিফ। রাফার নাদিমকে নিয়ে প্রতিটা আর্তনাদের চিৎকারে যেন আসিফের বুক ব্যথার কারণ হলো।
আসিফের জানাশোনার হিসাবে কোথায় যেন অমিলের দেখা দিল। ভয়ার্ত মায়া দুহাতে মুখ চেপে কম্পিত শরীরে দাঁড়িয়ে ছিটিয়ে রইল। হৃদ রাফাকে উপেক্ষা করে হাতের চেয়ারটা মাথার উপর উঠিয়ে ফ্লোরে ফেলতে ফেলতে গর্জনের চিৎকারে বলল, হারামের বাচ্চারা মানা করেছিলাম আমার বউয়ের পিছনে আসতে, তারপরেও আসলো। আসিফ, আমার বন্দুক দে। হৃদের কথায় ভয়ার্ত মুখে তৎক্ষণাৎ চিৎকার করে উঠল রাফা। হৃদের কাছে আকুতি মিনতি করে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া প্লিজ, নাদিমকে আর মারবেন না, উনি এমনিতেই অনেক অসুস্থ। মায়ের সাথে বিয়ের বিষয়টা ক্লিয়ার হতে এসেছিল, এখানে আমার ভুল, আমি মায়াকে ডেকেছিলাম। প্লিজ ভাইয়া, নাদিমকে আর আঘাত করবেন না, উনি সত্যিই অসুস্থ, প্লিজ ভাইয়া। রাফার হু হু শব্দে কান্নায় আসিফ পাথরের ন্যায় জমে দাঁড়ালো। তার মনে হলো সে খুব পছন্দের কিছু হারিয়ে ফেলেছে হয়তো। নাদিমকে ঘিরে রাফার আহাজারি চিৎকার করছে। রাফার রক্তাক্ত নাদিমকে শুধু পছন্দ নয়, তার থেকেও গভীর কিছু ফিল করে। ক্ষিপ্ত হৃদ রাফাকে উপেক্ষা করে নাদিমের কাছে পৌঁছাতে চাইলে মায়া দৌড়ে আসে। রাফার কিছু হোক, মায়া চায় না। মায়া খুব ভালোবাসার মানুষদের মধ্যে রাফা একজন। মায়া হৃদকে আটকানোর আগে আসিফ হৃদকে পেছন থেকে জাপটে জড়িয়ে বলল, ভাই প্লিজ শান্ত হন, আশেপাশে আমাদের লোক আছে। বড় স্যার এই রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় আছেন, আপনি নিচতলায় ঝামেলা করলে বড় স্যারের নাম খারাপ হতে পারে। বিষয়টা বোঝার চেষ্টা করুন, প্লিজ শান্ত হন, সামনে নির্বাচন। আসিফের কথায় হৃদ রাগে দাঁতে দাঁত ফিসল। দুহাত মুষ্টিবদ্ধ করে কটমট করে আসিফ থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, ছাড় আমারে। আসিফ ছেড়ে দিতে হৃদ পাশের চেয়ারটায় লাথি মারতে মারতে বলল, শালার জিন্দেগি, বিয়া কইরাও শান্তি নাই, সব হারামির বাচ্চারা মরার জন্য আমার বউয়ের পিছনেই আসে। কথাটা বলতে বলতে হৃদ পাশে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে তেড়ে গেল। শক্ত হাতে মায়ের গাল ছেপে রাগে দাঁতে দাঁত পিষে বলল, মানা করছিলাম না বাড়ি থেকে বের হতে, তারপরেও কেন বের হলি? আমাকে মানুষ মনে হয় না তোর? নাকি স্বামী থেকে নাগর বেশি প্রিয়? এই নাগরের জন্য বারবার আমার অবাধ্য হোস? এত ভালোবাসা তোর নাগরের জন্য? তাহলে আমার সাথে আছিস কেন? যা, চলে যা আমার জীবন থেকে। তোর মতো নারীর প্রয়োজন নাই আমার। রোজ একটা করে কাহিনী আর ভালো লাগছে না। না থাকবে বউ আর না থাকবে অশান্তি। যা, বের হো আমার জীবন থেকে বেয়াদব। কথাটা বলেই হৃদ মায়াকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। সে হিংস্রতায় রেস্টুরেন্টে ঢুকেছিল ঠিক, একই রাগে তোপে হনহনিয়ে বেরিয়ে গেল। মায়া বিষণ্ণতায় দাঁড়িয়ে, ঠিক তার মিনিট যেতে না যেতে রেস্টুরেন্টের দোতলা থেকে দৌড়ে বেরিয়ে এলো রাদিফ। ভাঙচুর আর নাদিমের রক্তাক্ত অবস্থা থেকে হৃদের রাগের কারণটা বুঝল রাদিফ। রাদিফ মায়ার পাশাপাশি দাঁড়িয়ে সূক্ষ্ম নজরে সবকিছু অবলোকন করে দীর্ঘশ্বাস ফেলে আসিফকে বলল, আসিফ ভাই, আপনি ছেলেটিকে হসপিটালে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন, আমি ভাবিকে বাড়িতে নিয়ে যাচ্ছি। আসিফ নিজের অসহনীয় ব্যথাগুলো বুকে চাপল। রাফার কোল হতে নাদিমকে উঠাতে গিয়ে দুহাত কাঁপল আসিফের। অস্থির রাফা আসিফকে দেখল না, বরং সে বেহুশ নাদিমের জন্য কাঁদতে ব্যস্ত। আসিফ লোক লাগিয়ে নাদিমকে নিয়ে বেরিয়ে যেতেই রাদিফ মায়াকে নিয়ে গাড়িতে বসল। উদ্দেশ্য, মায়াকে খান বাড়িতে নামিয়ে দিয়ে এসে পুনরায় এই হসপিটালে ফিরে আসবে। কারণ সকাল হতে তারা আজকে বৈঠকের জন্য দৌড়াদৌড়ি করছিল। হৃদ শেষ রাতের দিকে চট্টগ্রামে ফিরেছিল। তারপর থেকে হৃদও এখানেই ছিল। মায়ের এখানে আসার খবরটি হৃদের ছেলেদের মধ্যে কেউ দিচ্ছিল তখন। আলোচনা ছেড়ে হৃদকে রাগান্বিত ভঙ্গিতে বেরিয়ে যেতে দেখে রাদীপ বুঝতে পেরেছিল হয়তো বড় কোনো ঝামেলা হয়েছে। কিন্তু রাদীপ নিজেও বুঝতে পারেনি মায়া নাদিম ছেলেটির সঙ্গে দেখা করতে খানবাড়ি থেকে দূরে এতটা পথ চলে আসবে। রাদীপ গাড়ির স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে নত মস্তিষ্কে মায়ের দিকে এক পলক তাকিয়ে ড্রাইভিং করতে করতে বলল, এখানে কেন এসেছিলেন ভাবি? মায়া অপরাধীর ন্যায় বলল, আমি আমাদের বাসায় যেতে চেয়েছিলাম আরিফ ভাইয়ের সঙ্গে দেখা করতে। মাঝে রাফা যে আমাকে এখানে নাদিম ভাইয়ের সঙ্গে দেখা করতে নিয়ে আসবে বুঝতে পারিনি। রাদীপ মায়ের কথায় বলল, হৃদ ভাই আপনাকে নিয়ে খুব সেন্সিটিভ ভাবি। আপনাকে ঘিরে হৃদ ভাইয়ের পাগলামি আমরা সবাই দেখেছি। সেজন্য বলবো, প্লিজ আপনি কোথাও যাওয়ার আগে অন্তত ভাইকে একটা নক করে যাবেন, কেমন? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে বলল, আচ্ছা। রাদীপ পুনরায় ড্রাইভিংয়ে মনোযোগ দিল। তখনই রাদীপের ফোনে কল আসলো সুফিয়া খানের। রাদীপ ড্রাইভিং অবস্থায় সুফিয়া খানের কল রিসিভ করলো না, বরং কলটি কেটে দিয়ে ছোট মেসেজ পাঠালো যে সে ড্রাইভিং করছে, ফ্রি হয়ে কল দিবে। রাদীপের মেসেজ পেয়ে সুফিয়া খান আর কল না করায় মায়া সেদিকে তাকিয়ে রইল। হৃদের সঙ্গে ঘটে যাওয়া বিষয়গুলো এক মুহূর্তের জন্য ভুলে রাদীপের উদ্দেশ্যে বলল মায়া, ভাইয়া একটা প্রশ্ন করি আপনাকে? জি অবশ্যই।
মায়া খানিকটা সময় নিয়ে আমতা আমতা করে বলল, আমি আম্মুকে খানবাড়িতে ফিরাতে চাচ্ছিলাম। মায়ের কথাটা বেশ স্বাভাবিকভাবে নিয়ে রাদীপ বলল, সমস্যা নেই ভাবি, আপনি আনতে পারেন, এতে কেউ কিছু বলবে না আপনাকে, বরং সবাই খুশি হবে আপনার আম্মু আসলে। দরকার হলে আমি গাড়ি পাঠাবো আপনাদের বাড়িতে, আন্টিকে নিয়ে আসবে ড্রাইভার। রাদীপের কথায় মায়া তৎক্ষণাৎ অসম্মতি জানিয়ে রাদীপকে শুধিয়ে বলল, আমি আমার আম্মুর কথা বলিনি ভাইয়া, আপনার আম্মুর কথা বলছিলাম। আপনারা সবাই এখানে একত্রে আছেন, অথচ আম্মু একা ঢাকা থাকেন, আম্মুর সাথে কেউ নেই থাকার মতন। সেই জন্য ভাবছিলাম আম্মুকে আমাদের সাথে খানবাড়িতে নিয়ে আসতে। তাছাড়া আব্বুও তো একা থাকেন, দুজনকে একত্রে করলে। মায়া কথাগুলো বলতে বলতে থেমে যায় সংকোচে। রাদীপ মায়ার কথায় তেমন প্রতিক্রিয়া দেখালো না, বরং রাদীপ বেশ ভাবেলাসীনভাবে বলল, আমার আম্মু আব্বু এক হবে না ভাবি। আব্বুর কথা বলতে পারি না, তবে আমার আম্মু বেশ জেদি মানুষ, হৃদ ভাইয়ের মতন, কখনো কারো কথা শুনে নিজেদের ডিসিশন চেঞ্জ করে না। আমি ছোটবেলায় অনেক চেয়েছিলাম আম্মু আব্বুকে একত্রে করতে, কিন্তু দুজনের কেউ রাজি হয়নি। এজন্য প্রথম প্রথম অনেক কান্নাকাটি করতাম, কিন্তু বড় হতে হতে সব কিছু মানিয়ে নিয়েছি। আপনি হয়তো আমার মতো একদিন সব কিছু মানিয়ে নেবেন, একটু ধৈর্য ধরুন। রাদীপের কথায় মায়ার বেশ খারাপ লাগলো, তবে কোথায় যেন একটা ভরসা পেল রাদীপের কথায়। মায়া বেশ স্বতঃস্ফূর্ততায় বলল, তখন আপনি একা ছিলেন ভাইয়া, আজ আমি আপনার সাথে আছি। প্লিজ ভাইয়া চলুন না, শেষ একটাবার চেষ্টা করি আম্মু আব্বুকে একত্রে করার। প্লিজ ভাইয়া, না করবেন না, কারণ আমি আম্মুকে খুব কাছ থেকে দেখেছি, ওনার শক্ত খোলসের ভিতরে নরম একটা মন আছে। এতকাল আপনারা সবাই আম্মুকে বলেছেন আব্বুর সাথে একত্রে থাকতে, কিন্তু আব্বু কখনো আম্মুকে সেটা বলেনি ওনার কাছে ফিরে আসতে, এজন্য আম্মুর ফেরা হয়নি। তবে আমার বিশ্বাস আব্বু বললে নিশ্চয় আম্মু ফিরে আসবেন খানবাড়িতে। আমরা কি পারি না ভাইয়া শেষ একটাবার আব্বুকে দিয়ে আম্মুকে খানবাড়িতে ফিরাতে? মায়ের কথাগুলো বেশ যুক্তিসঙ্গত মনে হলো রাদীপের। বেশ খানিকটা সময় নিয়ে ভাবল মায়ের কথাগুলো। রাদীপের মনে যেন হঠাৎই মায়ের কথায় আসার আলো খোঁজ পেল। মায়ের কথাটা আসলে সত্যি। সুফিয়া খানকে এতকাল পরিবারের মানুষ বলেছিল খানবাড়িতে ফিরতে, কিন্তু কখনো নিহাল খান বলেনি বা আনতেও যায়নি সুফিয়া খানকে। সেজন্য হয়তো সুফিয়া খানের রাগ দীর্ঘ 15 বছরেও কাটেনি। রাদীপ চট করে মায়ের কথায় সম্মতি দিয়ে বেশ উৎফুল্লতা দেখিয়ে সঙ্গে সঙ্গে বলল, চলুন ভাবি, শেষ একটা চেষ্টা না হয় করেই দেখি। তবে আব্বুকে কিভাবে রাজি করাবেন এসবের জন্য? মায়া রাদীপের কথায় খানিকটা চিন্তিত স্বরে বলল, আপাতত জানি না ভাইয়া, তবে রাতের ভিতরে কোনো একটা প্ল্যান করে ফেলবো ইনশাল্লাহ। মায়ের কথায় রাদীপও তৎক্ষণাৎ বলে উঠল, ইনশাল্লাহ। খানবাড়িতে উল্লাসের আয়োজন চলছে মায়ের প্রেগন্যান্সিকে ঘিরে। মায়া প্রেগন্যান্ট, এই বিষয়টা সকলের মুখে মুখে ছড়িয়ে আছে খানবাড়িতে। হেনা খান আর আরাব খানের খুশি দেখার মতন ছিল। হেনা খান তো খবরটা পেয়েই তিনি পুরো খানবাড়ির আত্মীয়দের মাঝে সুসংবাদ পাঠিয়ে দিলেন। আরাব খান তো আরও এক ধাপ এগিয়ে। তিনি ইতোমধ্যে চট্টগ্রামের সকল মিষ্টির দোকান খালি করে সকলের মাঝে মিষ্টি বিতরণ করাও শেষ। নিহাল খানের দলের লোকদের মাঝেও সেই মিষ্টি বিতরণ করা শেষ। মিষ্টি বাগ অবশ্য হৃদও পেয়েছে। ডায়াবেটিসের সমস্যা হওয়ার পরেও তাকে নিহাল খান খুশিতে দুবার মিষ্টি খাওয়ালেন। একের পর এক লোকজন এসে হৃদকে সাধুবাদ জানাচ্ছে বাবা হওয়ার, অথচ হৃদ তাতে হুহা কিছুই বলেনি। মূলত হৃদ কোনো প্রতিক্রিয়া দেখালো না এ বিষয়ে। বউ না ছুঁয়েও যদি সে বাবা হতে পারে, তাহলে সে সত্যি বাবা হতে চলেছে। এমন অদৃশ্য সন্তানের খুশিতে একটা মিষ্টি নয়, বরং কয়েক প্যাকেট মিষ্টি খেলেও হৃদের ডায়াবেটিস বাড়বে না, আর না প্রেশার হাই হবে। এই তো দুপুরের দিকে বউয়ের সাথে রাগারাগি করে হৃদ রাদীপকে নিয়ে মায়াকে বাড়িতে পাঠালো, আর সন্ধ্যা হতে না হতেই তার কাছে মিষ্টি আসে, সে বাবা হতে চলেছে। তার বউ কি প্যাঁচ লাগিয়েছে সেটা হৃদ জানে না, তবে হৃদ যে বাবা হতে চলেছে এটাই সত্যি। এমনিতে সে একজন বদনাম পুরুষ, বউয়ের জন্য না হয় আরেকটু বদনাম হলো। হৃদ কাজ শেষ করে ক্লান্তিতে ঘরে ফিরল প্রায় রাত 1টার পর। সঙ্গে রাদীপ আর নিহাল খানও ছিল। মধ্যরাত হওয়ায় বাড়িতে তেমন কেউ জেগেছিল না, হেনা খান ছাড়া। আরাব খান অনেকটা রাত জেগে বসেছিল হৃদের আশায়, কিন্তু রাত বেশ হওয়ায় তিনি ঘুমিয়ে পড়েন একটা সময় পর। এতে হৃদ সে যাত্রায় বেঁচে যায় আরাব খানের হাত থেকে, নয়তো মায়াকে ঘিরে 2-4টে খোঁচাখুচি তো করেই ফেলতো আরাব খান হৃদকে।
হেনা খান, হৃদ, রাদীপ, নিহাল খানকে তিনজনকে একত্রে বাসায় ফিরতে দেখে তিনি দৌড়ে ফ্রিজ হতে হৃদের জন্য তোলা মিষ্টি নিয়ে আসেন। একে একে সকলের মুখে অল্প মিষ্টি তুলে দিতে হৃদ সেই মিষ্টি আর মুখে তুলল না, বরং গম্ভীর হৃদ মুখটা আরও গম্ভীর করে হনহনিয়ে চলে গেল নিজের রুমের দিকে। হৃদকে বেশ কয়েকবার পিছন থেকে ডাকলেন হেনা খান। হৃদ হেনা খানের ডাকে উত্তর না করে নিজের অন্ধকার ঘরে ঢুকে আলো জ্বালালো। বিছানায় এলোমেলো মায়াকে শুয়ে থাকতে দেখে হৃদের গম্ভীরতা আরও বাড়ল। একে তো মায়া হৃদকে না জানিয়ে বাসা থেকে বের হয়েছে, দ্বিতীয়ত নাদিমের সঙ্গে দেখা করেছে, যে ছেলেকে ঘিরে হৃদ মায়ের সম্পর্কের ফাটল ধরতে বসেছিল। তৃতীয়ত হৃদ রেগে আছে, সেটা জানার পরেও মায়া কেন হৃদের অপেক্ষা না করে ঘুমিয়ে পড়ল, তাতে হৃদের ভেতরের রাগ বাড়ল। বউ হিসেবে হৃদ চায় মায়া হৃদের আশেপাশে থাকুক, হৃদের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করুক বাকি বউদের মতো। অথচ মায়া তার কিছুই করছে না। হৃদ ব্যস্ততায় মায়াকে সময় দিতে না পারলেও মায়া হৃদের অপেক্ষায় বসে থাকে না, হৃদকে সময় দেয় না। রাগান্বিত হৃদ গম্ভীর থেকে আরও গম্ভীর হলো, গোসল সেরে কিছু না খেয়ে শুয়ে পড়ল। অথচ হৃদের রাতের মেডিসিন ছিল। সারাদিনের ব্যস্ততায় হৃদ মাথায় টনটনে ব্যথা নিয়ে শুয়ে পড়লে তার খানিকটা সময় পরই মায়ের ঘুম ভাঙল হঠাৎই। আবছায়া অন্ধকারে হৃদকে পিঠ মুড়িয়ে শুয়ে থাকতে দেখে মায়া উঠে বসল। হৃদের অপেক্ষা করতে করতে কখন জানি চোখ লেগে গিয়েছিল ঘুমে মায়ার। হৃদকে পিঠ মুড়ে শুয়ে থাকতে দেখে মায়া এগিয়ে গেল হৃদের দিকে। হৃদের পিঠে হাত রেখে ডাকতে চাইলে হৃদের গায়ের গেঞ্জিটা স্যাঁতস্যাঁতে ভেজা পেল। হৃদ ভেজা জিনিস পরে থাকতে পারে না, অথচ আজ ভেজা শরীরে শুয়ে পড়েছে। বিষয়টা মায়ের ধারণাতে আসতে বুঝতে পারল হৃদের অভিমানের কারণটা। মায়া হৃদের পিঠ ঘেঁষে বসে হৃদের মাথায় ভেজা চুলে হাত চালিয়ে খুবই ধীর গলায় ডাকল হৃদকে। এই যে শুনছেন, ঘুমিয়ে গেছেন? এই যে। হৃদ উত্তর করল না, ঠায় যেভাবে জেদ করে শুয়ে থাকলো। মায়ার পুনরায় একইভাবে ডাকল হৃদকে। এই যে শুনছেন, উঠুন। ভেজা মাথায় কেন শুয়েছেন? আপনার না ভেজা মাথায় জ্বর আসে? উঠুন, মাথা মুছবেন। কথাটা বলতে বলতে হৃদকে অল্প ধাক্কা দিয়ে নড়াতে চাইল মায়া, কিন্তু হৃদ নড়ল না। মায়া বুঝতে পারল হৃদ সবেমাত্র গোসল করে শুয়েছিল, তাই হৃদ এত অল্প সময় ঘুমিয়ে যায়নি। অন্ধকারে মায়া বিছানার পাশ হতে নিজের ওড়না নিয়ে গায়ে জড়ালো। বিছানা হতে নামতে নামতে দীর্ঘ কালো চুলগুলো হাতে পেঁচিয়ে হাত খোপা করতে করতে এগুলো সুইচ বোর্ডের দিকে। অন্ধকার রুমের আলো জ্বালিয়ে বিছানার দিকে পুনরায় এগিয়ে গেল। হৃদের সম্মুখে ফ্লোরে দাঁড়িয়ে দুহাত হৃদের বাহু টেনে হৃদকে বসাতে হৃদ রাগে মেজাজ দেখিয়ে বলল, কি সমস্যা? টানাটানি করছো কেন? কি চাই? মায়ের হৃদের রাগের পাত্তা না দিয়ে গায়ের ওড়নাটা চালান দিল হৃদের মাথায়। হৃদের ভেজা মাথা মুছতে মুছতে বলল, আপাতত আপনাকে চাই, আপনি হলেই চলবে, হবে না আমার? হৃদ মায়ের হাত সহ ওড়নাটা মাথা থেকে সরিয়ে দিতে দিতে বলল, না, সামনে থেকে সরো, ঘুমাবো আমি। মায়া পুনরায় একইভাবে হৃদের মাথায় নিজের ওড়নাটা চেপে মুছতে মুছতে বলল, সরা যাবে না। এতক্ষণ আপনি বাহিরে ছিলেন, আমি কিছু বলেছি? এখন ঘরে এসেছেন মানে আমার কথা শুনতে হবে আপনার। হৃদ জেদি গলায় বলল, আমি কি বাধ্য তোমার কথা মানতে? মানব না আমি, যাও সামনের থেকে। মায়া পুনরায় হৃদের কথা অপেক্ষা করে বলল, রাতে কিছু খেয়েছেন নাকি এমনি শুয়ে পড়েছেন? নিশ্চুপ হৃদ মায়ের উত্তর করল না। হৃদের গম্ভীর নিরাপত্তায় মায়া বুঝতে পারল হৃদ না খেয়ে শুয়ে পড়েছে। মায়া হৃদের মাথা মুছে কভার্ট হতে হৃদের জন্য একটি টি শার্ট বের করে আনলো। হৃদের হাতে দিতে দিতে বলল, আপনার গায়ের ভেজা টি শার্টটি চেঞ্জ করে এটা পরুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। কথাটা বলে মায়া হৃদের হাতে টি শার্টটি তুলে দিতে হৃদ সেটি বিছানায় ফেলে দিল। মায়া চলে যেতে গিয়েও হৃদের কাণ্ডে ফিরে এলো। হৃদের কোমরের দুপাশের কাপড় চেপে মায়া টেনে খুলল হৃদের মাথা দিয়ে। মায়ার আনা হৃদের জন্য টি শার্টটি ভাঁজ খুলে হৃদকে পরাতে গিয়ে মায়ের দৃষ্টি থামে হৃদের প্রশস্ত বাহুর দিকে তাকিয়ে। হৃদ সত্যি আগের থেকে অনেকটা প্রশস্ত হয়েছে। শরীর বিকড়ে বেরিয়ে আসতে চাইছে হৃদের বাহুর মাংসপেশি। মায়া ঘোর লাগা দৃষ্টি হৃদের প্রশস্ত শরীরে আটকে যেতে মায়ার মনে হলো হৃদ আগের থেকে আরও সুদর্শন হয়েছে খানিকটা মোটা হওয়ায়। মায়া ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে হৃদকে টি শার্টটি পরালো। মায়ের কর্মকাণ্ডে হৃদের সাথেও মায়ের বেশ কয়েকবার চোখাচোখি হলো। মায়া চুরি করার পর ধরা পড়ার ন্যায় তৎক্ষণাৎ পালিয়ে গেল রুম হতে হৃদের জন্য খাবার আনার বাহানা বানিয়ে। মিনিট দশেকের মাথায় ফিরে এলো হৃদের জন্য ট্রেতে খাবার সাজিয়ে। হৃদের সম্মুখে খাবার ট্রে রেখে মায়া আবদার করে বলল, আমি আপনাকে খাইয়ে দেই।
মায়ের কথা শুনে হৃদের মুখ হা করলো, যেন হৃদ এই অপেক্ষাতে বসেছিল। হৃদকে হা করতে দেখে মায়ে তৎক্ষণাৎ ট্রে হতে খাবারের প্লেট ওঠালো। হৃদের বংশগত ডায়াবেটিসের সমস্যা থাকায় তাকে প্রায় রুটি খেতে দেখা যায়। তাই মায়া হৃদকে এক টুকরো রুটি ছিঁড়ে সিদ্ধ সবজির সঙ্গে হৃদের মুখে দিতে সেটি হৃদ মুখে নিয়ে চিবোতে লাগলো। মায়া বেশ সময় নিয়ে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে হৃদকে খাওয়ালো। খাওয়া শেষে হৃদের মেডিসিনের বক্সটাও হৃদের হাতে তুলে দিতে দিতে হৃদ সেখান থেকে নিজের রেগুলার মেডিসিনগুলো প্যাকেট হতে ছড়িয়ে হাতে নিল। মায়া হৃদের হাতে পানির গ্লাসটা এগিয়ে দিতেই হৃদ সম্পূর্ণ পানিটা পান করে মায়ের হাতে খালি গ্লাস তুলে দিতেই মায়া সেটি খাবার ট্রেতে পুনরায় রাখতে রাখতে বলল, দুপুরের জন্য সরি, আপনাকে না বলে ওইভাবে বের হওয়ার জন্য আবারও সরি। আসলে আমি একটু আমাদের বাসায় যেতে চেয়েছিলাম, রাফাকেও বলেছিলাম আমাদের বাসায় যেতে, কিন্তু রাফা আমাকে ওইভাবে রেস্টুরেন্টে নিয়ে যাবে সেটা ভাবিনি। প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আর আপনাকে না বলে কোথাও যাব না, প্রমিস। হৃদ মায়ের কথা উত্তর না দিয়ে বরং পাল্টা প্রশ্ন করে বলল, তুমি প্রেগনেন্ট হলে কিভাবে? হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে মায়া খানিকটা ইতস্তত বোধ করে বলল, সবাই যেভাবে হয় সেভাবে হয়েছি। সবার মতো কি এমন করেছো যে প্রেগনেন্ট তুমি হলে? হৃদের কথায় মায়া হঠাৎ লজ্জায় পড়ে গেল। হৃদের প্রখর দৃষ্টি এড়াতে পিঠ মুড়ে দাঁড়াতে দাঁড়াতে মিনমিন গলায় বলল, এমনি এমনি হয়েছি আর কি। হৃদ মায়ের বাহু টেনে নিজের দিকে ফিরাতে ফিরাতে বলল, এমনি এমনি কিভাবে হয় সেটা বোঝাও আমাকে। আমি তো আজ পর্যন্ত শুনলাম না কেউ এমনি এমনি বাবা হতে। আমার কঠোর পরিশ্রম করার আগে ফল পেয়ে গেলাম, এমন চমৎকার কিভাবে হলো সেটার ব্যাখ্যা দাও। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।